আচ্ছা, আমাদের আজকে সিলেবাসে আছে এই যে প্রথমে এই দুই চ্যাপ্টার। তবে আজকে বাংলাদেশ বিষয়গুলি মোটামুটি ওভারঅল বিষয় নিয়ে আমরা কথা বলবো। কি লিখতে হবে, কোন দিকে আপনি গুরুত্ব দিবেন, আর কিভাবে ভালো লেখা যায়, কিভাবে মানসম্মত করা যায়, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি কথাবার্তা বলবো। আর যথারীতি চ্যাপ্টার শেষে অলরেডি কোয়েশ্চেন গুলো যেহেতু আপনাদেরকে দিয়ে দেওয়া আছে, ওগুলো নিয়ে আর তবুও শেষে এগুলা দিয়ে দিব। শেষে চ্যাপ্টার শেষ হলে কোয়েশ্চেন গুলো দিয়ে দিব। আচ্ছা, আমরা যদি এখানে আসি। নম্বর বন্টন নিয়ে ওই সময় কিছুটা সময় আলোচনা করেছিলাম। টোটাল বাংলাদেশ বিষয়গুলিতে 200 নম্বরের প্রশ্ন হয়ে থাকে। টোটাল সেট থাকে 10টা, প্রত্যেকটা সেটের 20 নাম্বার করে প্রশ্ন থাকে। এখন 20 নাম্বার, একটা প্রশ্ন দিয়ে 20 নাম্বার হইতে পারে, অথবা 5, 10 এরকম ভেঙে ভেঙে প্রশ্নগুলো হইতে পারে। একটা সেটে 20 নাম্বারের প্রশ্ন থাকে। মোটামুটি দেখা যায় তো কি 41, 43 ওই সময় এরকম ভেঙে ভেঙে একটা সেটে 3টা করে কোয়েশ্চেন থাকতো, 2টা করে কোয়েশ্চেন থাকতো। কিন্তু 45, 46-এ দেখা গেছে 20 নাম্বারের একটা কোয়েশ্চেন থাকে। তবে ওই 20 নাম্বারের প্রশ্নের ভিতরেই ভেঙে ভেঙে কিন্তু ওগুলা সব থাকে। আগে যেরকম ভেঙে ভেঙে কোয়েশ্চেন গুলো থাকতো, এখন সেটা হচ্ছে এখানে একসাথ করে দেওয়া থাকে আর কি। তো ওরকম পরিবর্তন হয়েছে বলা যায় না। আচ্ছা, এখন 200 নাম্বারের ভিতর আমাদের অ্যাভারেজ নাম্বার আমরা কোনটাকে বলবো, ভালো নাম্বার কোনটাকে বলবো? তো এখানে অ্যাভারেজ নাম্বারের ক্ষেত্রে বলা যাইতে পারে সেটা হচ্ছে, অ্যাভারেজ নাম্বার হবে, আমরা যদি বলি 200 নম্বরের প্রশ্নের ভিতরে 100 থেকে 115, 20 এটাকে বলা যায় অ্যাভারেজ নাম্বার। কিন্তু মোটামুটি যারা ভালো নাম্বার পায়, ওইটা আমরা মার্কশিট দেখলে দেখবো 130 থেকে 40 পর্যন্ত নাম্বার পেয়ে থাকে। তো এখানে আপনারা যারা এটা স্ট্রং জোন, যারা এখানে একদম ভালো করতে চান, তাদের টার্গেটেড নাম্বার থাকবে 130 থেকে 40। আর অ্যাভারেজ নাম্বার যেটা 115 থেকে 20-এর নিচে নামা যাবে না। নামলে এটা কাবার দেওয়া কঠিন হয়ে যাবে। এই যে আমি একটা মার্কশিট আনলাম, সেটা হচ্ছে শরীফ ভাইয়ের, উনি 41-এর অ্যাডমিন কার্ডের। তো উনি 38-এ উনি বাংলাদেশ বিষয়গুলিতে 143 কি 45 পেয়েছিলেন। 41-এ উনি আবার বাংলাদেশ বিষয়গুলিতে 140 পাইলেন। ওই জন্য আমি ওনার বিষয়টা এখানে নিয়ে আসলাম। আর ওনার সাথে আমার পরিচয় সেই 41-এর সময় থেকে। তো মোটামুটি আমার বাংলাদেশ বিষয়গুলি যে স্ট্র্যাটেজি, টিপস, ট্রিক্স, এগুলো সব ওনার থেকেই নেওয়া। তো উনি যেহেতু পরপর দুইটা বিসিএস এ একই মানে কনসিস্টেন্সি বজায় রেখেছেন নাম্বার পাওয়ার ক্ষেত্রে, তার মানে বলা যায় ওনার যে টেকনিক, টিপস এন্ড ট্রিক্স যেগুলো আছে, এগুলো মোটামুটি কার্যকর আমি ভেবে নিতে পারি। আর আমার বাংলাদেশ বিষয়গুলি পুরাটাই ওনার এই আলোকে সাজানো ছিল। আর আমি আপনাদের সাথে যেগুলো শেয়ার করবো, ওইটাও মূলত ওনার বিষয়গুলাই। এই যে আপনারা যদি এখানে দেখেন, দেখবেন উনি 140 পাইছে, এটা হচ্ছে ওনার 41-এর মার্কশিট। আচ্ছা, এখন বাংলাদেশ বিষয়গুলি পড়ার ক্ষেত্রে শুরুতে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে, যেগুলো সবাই একটু বলবো। আপনারা যা করতে হবে, প্রথমে হচ্ছে বাংলাদেশের ম্যাপ যেটা আছে, ম্যাপটা একদম প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কথা বলার কারণ হচ্ছে, ম্যাপ আপনি হয়তো অঙ্কন করতে পারবেন, তবে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই 30 সেকেন্ডের মধ্যে আপনি 2, 3, 4, 5 মিনিট নিয়ে ভালো করে ম্যাপ অঙ্কন করতে পারবেন। কিন্তু এটাকে প্র্যাকটিস করে অবশ্যই এমন ভাবে নিতে হবে যেন আপনি 30 সেকেন্ডের মধ্যে ম্যাপ অঙ্কন করে ফেলতে পারেন। কারণ বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের টাইম একটা বড় ফ্যাক্টর। সেখানে যদি আপনি ম্যাপ আঁকতে বেশি সময় দিয়ে ফেলেন, আপনি ফুল আনসার করতে পারবেন না। এই জন্য এটাকে প্র্যাকটিস করে 30 সেকেন্ডের মধ্যে নিয়ে আসতে হবে যেন অঙ্কন করতে পারেন। আর ম্যাপের ক্ষেত্রে হচ্ছে, যেখানে সুযোগ পাবেন, যেভাবে রিলেট করতে পারবেন ওভাবে ওই ওই জায়গায় দিয়ে দিবেন, তবে অপ্রাসঙ্গিক কোথাও দিবেন না। আমি 44-এর যে ইয়েটা ওই সময় শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে উগারি বটাসন নিয়ে একটা প্রশ্ন ছিল। ওই প্রশ্নে লেখার মতো কোনো কিছু ছিল না। মানে প্রশ্নটা হয়তো 3 নাম্বার ও 5 নাম্বারের জন্য হইলে হয়তো, কিন্তু কোয়েশ্চেনটা ওরা দিয়ে দিছিল 10 নাম্বারের জন্য। তো 10 নাম্বারের অনুপাতে লেখার জন্য আমি কি করেছি, উগারি বটেশ্বরের ওখানে আমি ম্যাপ দিয়েছি। তো ম্যাপ দিয়ে কি আমি উগারি বটেশ্বর আঁকছি? আঁকি নাই। আমি কি করছি, উগারি বটেশ্বর নরসিংদীতে আছে, আমি নরসিংদীটা ম্যাপে মানে মার্ক করে দেখাই দিয়ে বললাম যে এই জায়গায় উগারি বটেশ্বরের অবস্থান। এভাবে যদি রিলেট করা যায়, রিলেট করে দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে তবে অপ্রাসঙ্গিক কোথাও দেওয়া যাবে না। যেরকম পদ্মা সেতুর রচনা আসার পরে অনেকে পদ্মা সেতুর ম্যাপ এঁকে দিয়েছেন, মানে চিত্র এঁকেছেন, এটা কিন্তু পুরোটাই অপ্রাসঙ্গিক, এরকম কোনো কিছু করা যাবে না। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে 17টা যে এসডিজি আছে, এসডিজি গুলো আপনার মুখস্থ থাকতে হবে। এবং এসডিজি গুলো আপনি দেখলে দেখবেন সবগুলো হচ্ছে বাংলাদেশ বিষয়গুলো যে চ্যাপ্টার গুলো আছে, চ্যাপ্টার গুলোর সাথে কোনো না কোনো ভাবে রিলেটেড। আপনি একদম সেই দারিদ্র্য থেকে শুরু করে নারী বলেন, জলবায়ু বলেন, জ্বালানি বলেন, অর্থনীতি বলেন, এসডিজি সবগুলা গোল আপনাদের চ্যাপ্টার গুলোর সাথে মিল আছে। তো এই জন্য চ্যাপ্টার থেকে যখন কোনো কোয়েশ্চেন আসবে, ওগুলো আপনি রেফারেন্স এসডিজি থেকেও আনতে পারবেন। এসডিজির ওই কথাগুলো আপনি যদি রেফারেন্স হিসাবে টেনে আনতে পারেন, আলাদা করে দেখায় লেখা মানসম্মত হবে। একই কথা হচ্ছে সংবিধানের ক্ষেত্রে প্রযোজ্য।
আপনি যেরকম আমাদের আজকে দ্বিতীয় চ্যাপ্টার যেটা আছে ওখানে ক্ষুদ্র নিগোষ্ঠীর ওইখানে কোনো কোয়েশ্চেন লেখার ক্ষেত্রে আপনি 23-এর ক ওইটা রেফারেন্স হিসেবে টানবেন। আপনি প্রথম ভূগোলের ওইটা লেখার সময় আপনি জীববৈচিত্র্য 18-এর ক যেটা আছে ওইটা আপনি টেনে আনতে পারবেন। তো এরকম আরো যে নারী নারী নিয়ে যে চ্যাপ্টার আছে ওইটা লেখার সময় আপনি নারী রিলেটেড অনুচ্ছেদ গুলো টানতে পারবেন। এইভাবে প্রত্যেক চ্যাপ্টার কিভাবে সংবিধানের সাথে রিলেটেড এই প্রাসঙ্গিকতাটা আপনার টেনে আনতে হবে এবং এটা আপনার লেখায় থাকতে হবে। একইভাবে বিভিন্ন চুক্তি সনদ ওগুলো আছে ওগুলো আপনি আইন ওগুলো আপনার টেনে আনতে হবে এখানে। আর আরেকটা বিষয় হচ্ছে সাম্প্রতিক আলোচিত যে ইস্যুগুলো এখন আমরা দেখি, মানে প্রশ্নের প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে, তো তো এখন দেখা যায় আলোচিত টপিক থেকে কোয়েশ্চেন হয়, তো ওই জন্য ওই আলোচিত টপিক গুলা কিভাবে সিলেবাসের সাথে রিলেটেড ওগুলা নিয়ে আপনি আলাদা নজর রাখবেন পত্রিকা টেলিভিশনে ওই নিউজ গুলাতে। সর্বশেষ বেশি বেশি পরীক্ষা দিতে হবে। বাংলাদেশ বিষয়গুলি পুরোটা হচ্ছে লেখার খেলা। আপনি ফুল অ্যান্সার করার জন্য অবশ্যই আপনার বেশি বেশি লেখার বিকল্প নাই, আর লেখার জন্য হচ্ছে পরীক্ষা দিতে হবে, কোনো পরীক্ষা মিস করা যাবে না। পরীক্ষা আমি প্রথম ক্লাসে বলেছিলাম, পরীক্ষা লিখতে বসলে মনে হবে যে কমন নাই, পারতেছি না, লিখবো না, হতাশ লাগতেছে, কেমনে লিখবো, বিরক্ত লাগতেছে, ফাইনালে লিখবো, এরকম মনে আসলে তবুও জোর করে লিখতে হবে। কারণ এই স্ট্রাগলটা আপনি যদি বাসায় এখন করেন তাহলে ফাইনালে গিয়ে আর আপনার এই স্ট্রাগলটা করতে হবে না। আপনি স্মুথলি 4 ঘন্টা লিখতে পারবেন ওখানে। এই জন্য বিরক্ত লাগলেও বেশি বেশি পরীক্ষা দিতে হবে। যে জিনিসটা করা যাবে না সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলিতে কিছু বই আছে দেখবেন, লাইনে লাইনে ডাটা, লাইনে লাইনে ডাটা, শব্দে শব্দে ডাটা, এত ডাটা মুখস্থ রাখার সম্ভাবনা আপনি পরীক্ষায় খাতায় লেখাও সম্ভব না। বরং এটা আপনার অ্যাংজাইটি বাড়াবে, স্ট্রেস বাড়াবে, আপনি মনে হবে যে বাংলাদেশ বিষয়গুলো অনেক কঠিন। এই জন্য অপ্রয়োজনীয় ডাটা মুখস্থ করা যাবে না, ডাটা পড়তে হবে সিলেক্টিভ। আমরা প্রত্যেক চ্যাপ্টারে বলে দিব আপনি কোন ডাটাগুলো আপনার পড়তে হবে, আপনি শুধু ওই স্পেসিফিক ওই ডাটাগুলো পড়বেন, এর বাইরের অপ্রয়োজনীয় ডাটা দরকার নাই। আর প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে ওই অংশে গিয়ে এটা নিয়ে আরেকটু বলবো। আর বইতে দেখবেন সব প্রশ্ন মুখস্থ করা যাবে না, আপনি যে বই দেখবেন বইতে দেখবেন যে প্রশ্ন দেখবেন ওইটা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে। তো এরকম ওগুলা সবগুলা পড়তে গিয়ে তখন আবার একটা বার্ডেন মনে হবে যে এটা সিলেবাস অনেক বড়, শেষ হচ্ছে না। তো এই জিনিসটা না করে আমি যেটা বলবো, আপনি গুরুত্বপূর্ণ যেগুলো ওগুলাতে আলাদা করে জোর দিবেন, আর বাকিগুলা শুধু রিডিং করে আইডিয়া নিবেন। যদি আনকমন ওগুলা চলে আসার জন্য লেখা যায়, কিন্তু সব প্রশ্ন একদম গদবাতা যা আছে সব যখন আপনি মুখস্থ করতে যাবেন ঝামেলা হয়ে যাবে। তো গুরুত্বপূর্ণ গুলা একটু দেখবেন ভালো করে, আর বাকিগুলা জাস্ট রিডিং করে যাবেন। এই কয়েকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে। নোটের একটা বিষয় আছে বাংলাদেশ বিষয়গুলিতে, নোট কিভাবে করবেন। নোটের ক্ষেত্রে এই যে আমি বললাম এসডিজি, তারপরে সংবিধান, তারপরে ম্যাপ, ম্যাপ আপনি দেখবেন পুরো বাংলাদেশ বিষয়গুলিতে 6-7টা জায়গায় আপনার ম্যাপ দিতে হচ্ছে। ক্ষুদ্র নিগোষ্ঠীর ওইটা আপনি দিবেন, ভৌগোলিক অবস্থানে যে জায়গাটা আছে ওই জায়গায় আপনার ম্যাপ দিতে হবে। সো ওই স্পেসিফিক এই জায়গা যেগুলো আছে, আবার প্রত্যেক চ্যাপ্টারে আমি বললাম স্পেসিফিক কিছু ডাটা আছে, একদম গদবাদা অনেকগুলা না, কিন্তু প্রত্যেক চ্যাপ্টারে ফিক্সড কিছু ডাটা আছে। এই যে 4-5টা জিনিস এগুলো আপনার নোট খাতায় আলাদা করে রাখবেন, তাহলে কি হবে, পরীক্ষার যেই টপিকের যেদিন পরীক্ষা হবে অথবা ফাইনালও যাওয়ার আগে আপনি শুধু এই অংশটা যদি আপনি দেখে যান তাহলে আপনার কিন্তু রিভিশন হয়ে যাবে সুন্দর মতো। আবার প্রত্যেক চ্যাপ্টারে আপনি কি করবেন, কিছু আপনার ইয়ে আছে, প্রত্যেক চ্যাপ্টারে কিছু কোটেশন থাকে, আপনি দেখবেন ওই কোটেশন গুলো আপনি একটা জায়গায় ইয়ে করে রাখবেন, নোট করে রাখবেন, মানে আপনার নোট খাতার একটা অংশে থাকবে এরকম কোটেশন গুলা, যেন রিভিশন দিতে সুবিধা হয়। একইভাবে হচ্ছে আপনার চুক্তি আইন সনদ যেগুলো আছে এগুলো আলাদা করে করে পেজে আপনি নোট করে রাখলে যেন পরীক্ষার আগে শুধু একবার করে আপনি চোখ বুলে যেতে পারেন। তাহলে নোট খাতায় আপনি এই জিনিসটা এভাবে আলাদা করে এগুলা নোট করে নেবেন। আর যদি স্পেসিফিক কোনো গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনার মনে থাকে না ওই জিনিসগুলো আপনি নোট খাতায় নিয়ে আসবেন। কিন্তু আমরা অনেকেই করে নোট খাতা মানে আরেকটা বই বানাই ফেলি নিজেরা, খাতায় লিখে লিখে। তো বই তো আপনার কাছে অলরেডি আছে, আবার নতুন করে আপনি কেন বই বানানোর কি দরকার। তার চেয়ে জিস্ট যে জিনিসগুলা যেগুলো আপনার বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষার আগে একটু করে দেখে যেতে হবে, ওই জিনিসগুলো আপনার এখানে নোট খাতায় নিয়ে আসবে। তাহলে প্রত্যেক চ্যাপ্টার থেকে যদি আপনি এভাবে আস্তে আস্তে নোট করে ফেলেন আপনার ইয়েটা কমে যাবে, ঝামেলা কমে যাবে, পরীক্ষার আগে আপনি সুন্দর করে আপনি ইজিলি আপনি ইয়ে করতে পারবেন, রিভিশন দিতে পারবেন। তাহলে এভাবে নোট করে নিবেন এই বিষয়গুলা। এবার আসি কিভাবে উত্তর করবেন, লেখার যে কৌশলটা। প্রথমে একদম একটা প্রশ্নের যেই প্রশ্নটা থাকুক প্রশ্নটা আপনি মূল একটা তো হবে যে যে প্রশ্ন আছে ওইটার মূল উত্তর। তো মূল উত্তরে সরাসরি যাওয়ার আগে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে শুরুতে আপনি সংবিধান আইন সনদ চুক্তি উক্তি এগুলা দিয়ে একটা মানে আই ক্যাচিং স্টার্টিং যেটাকে বলে ওইটা আপনি শুরু করে দিতে পারেন। যদি আপনার সংবিধান বা ওই চুক্তি সনদ ওগুলোর সাথে বা এসডিজি ওইটার সাথে যদি কোনোভাবে না যায় আপনি একটা উক্তি দিয়ে শুরু করতে পারেন। আবার যদি ওগুলোর সাথে যায় আপনি ওই জিনিসটা দিয়েও শুরু করতে পারেন, মানে এটা দিলে স্টার্টিংটা সুন্দর হবে। তো ওইটাই, ওইটা দিয়ে শুরু করার পরে এরপর আপনি একটা প্রাসঙ্গিক ভূমিকা টানতে পারেন। উক্তি দিয়ে শুরু করলেন এরপর একটা ভূমিকা টানতে পারেন। অথবা যদি আপনি সংবিধান আইন সনদ ওগুলা দিয়ে যদি টেনে আনেন তাহলে আবার ভূমিকার দরকার নাই, ওইটাও ভূমিকা হিসেবে কাজ করবে। তাহলে প্রথম স্টার্টিং হবে আপনার এইভাবে। দ্বিতীয়তে আপনার মূল উত্তরে আপনি এবার যাবেন।
যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বিষয়গুলিতে আজকেই শুনে রাখেন, র্যান্ডম কোনো লেখা লেখা যাবে না। আপনি গদবাঁধা মানে পেজের পর পেজ লিখে যাবেন, এভাবে লেখা যাবে না। আপনার লেখা হবে টু দা পয়েন্ট, বুলেট পয়েন্টে। আপনি যাই লিখবেন আপনার লেখা হবে বুলেট পয়েন্টে। বুলেট পয়েন্টে হলে সুবিধা হবে কি, লেখার প্রেজেন্টেশন দেখতে সুন্দর হবে, আপনি অল্প কথায় অনেক জিনিস টেনে আনতে পারবেন, যিনি খাতা কাটবে উনিও অনেক রিল্যাক্সে খাতাটা কাটতে পারবে। এই জন্য বুলেট পয়েন্ট ছাড়া কোনো লেখা লিখবেন না বাংলাদেশ বিষয়গুলিতে। সেম গোজ ফর আন্তর্জাতিক বিষয়গুলি। তাহলে বাংলাদেশ বিষয়গুলিতে বুলেট পয়েন্ট ছাড়া কোনো কিছু লিখবেন না। এবং বুলেট পয়েন্ট আপনি কয়টা পয়েন্টে লিখবেন? বুলেট পয়েন্ট বলতে কি বোঝাচ্ছে, ধরেন আপনাকে কিছু এই যে আমরা নমুনা উত্তর দেখাবো একটা, ওখানে গেলেও দেখবেন বুলেট পয়েন্ট একটা পয়েন্টের শিরোনাম থাকবে, নাম দিবেন, এবং ওই শিরোনামের আন্ডারে দুই তিনটা লাইনে ওইটা ব্যাখ্যা করবেন। এরপরে আরেকটা পয়েন্ট, ওইটার আন্ডারে দুই তিনটা লাইন, এভাবে আপনি বুলেট পয়েন্টে লিখবেন। এবং বুলেট পয়েন্টের আপনার সংখ্যা কিরকম হবে, কয়টা দিবেন বুলেট পয়েন্ট, এটা আপনার নির্ভর করবে নাম্বারের উপরে। যেরকম 5 নম্বরের প্রশ্ন যখন আপনি লিখবেন, তখন 5 নম্বরের প্রশ্নে মিনিমাম 5টা দিতে হবে বুলেট পয়েন্ট। 5 থেকে 7টা, 7টা দিতে পারলে পারফেক্ট হয়। 5 থেকে 7টা দিবেন, কারণ আপনি এর বেশি আপনি লিখতেও পারবেন না। সময় ব্যবস্থাপনার যে বিষয়টা আছে, 5 নম্বরের প্রশ্নে আপনি 5 থেকে 7টা পয়েন্ট দিবেন বুলেট পয়েন্ট। যদি এটা হয় 10 নম্বরের, আপনি 8 10টা বা 10 12টা আপনি বুলেট পয়েন্ট দিতে পারেন। তো এইভাবে নাম্বার অনুসারে আপনি বুলেট পয়েন্টের সংখ্যা ভাগ করে নেবেন। কিন্তু আপনি 5 নম্বরের প্রশ্নে 3টা বুলেট পয়েন্ট দিলেন, আপনার ইয়া হবে না, কিন্তু পরিপূর্ণ হবে না। সো এইভাবে নাম্বারের সাথে আপনি বুলেট পয়েন্টটা আপনি মিল রেখে আপনি লিখতে হবে। আর র্যান্ডম গতানুগতিক গদবাঁধা কোনো লেখা লিখবেন না, অবশ্যই বুলেট পয়েন্টে লিখতে হবে। আমরা নমুনা উত্তর যখন দেখাবো তখন দেখবেন। আর পয়েন্টের মধ্যেই আপনার যাবে গুরুত্বপূর্ণ ইনফু বা ডাটা যেগুলো আছে ওগুলো আপনি পয়েন্টের মধ্যে দিবেন। এখন ডাটার ক্ষেত্রে আপনি ডাটা এমনও দিতে পারেন, আপনি বুলেট পয়েন্টের আন্ডারে আপনি 3টা লাইন লিখবেন। এমনও হতে পারে আপনি 3টা লাইনে একদম ডাটা দিয়ে আপনি ভরাই ফেলতেছেন, যেটা আসলে বাস্তবিক পক্ষে অসম্ভব, কারণ এত ডাটা আপনার পক্ষে মুখস্থ রাখা সম্ভব হবে না। তার চেয়ে বরং মনে রাখবেন, আপনি একটা বুলেট পয়েন্টে যদি আপনি একটা ডাটা, সেটা ডাটাটা কিরকম হতে পারে, সংখ্যাগত ডাটা হইতে পারে, আপনার আলাদা কোনো ইউনিক কোনো তথ্য হইতে পারে, ওই জিনিসটা দিলে এটা আপনার ডাটার মতো কাজ করবে। সো এরকম যদি আপনি প্রাসঙ্গিক আর যদি কোনো পয়েন্টে যদি দেওয়ার মতো না থাকে, ওইটা আপনি এমনি ব্যাখ্যা করে দিবেন 2 3 লাইনে, সমস্যা নেই। তবে ব্যাখ্যার মধ্যে যদি এক দুইটা আপনি এরকম গুরুত্বপূর্ণ তথ্য বা আপনি ডাটা যদি দিতে পারেন, একটা দুইটা, তাহলে এটা কিন্তু অনেক সুন্দর হবে। এটা আপনি আনবেন। কিন্তু এই জিনিসটা করতে গিয়ে বাজারে অনেক বইতে দেখবেন লাইনে লাইনে ডাটা, তো এত ডাটা তো আপনি মুখস্থ রেখে আপনি পরীক্ষার ফল পর্যন্ত যাইতেও পারবেন না। সো আপনি মুখস্থ করার চেষ্টা করবেন না। তার সাথে আপনি মনে রাখবেন যে একটা ডাটা আপনি এখানে যদি দিতে পারেন, এরকম একটা ডাটা শিখে নেবেন। একটা ডাটা বা স্পেসিফিক ডাটা যদি আপনার মনে না থাকে, স্পেসিফিক কোনো তথ্য, এটা আপনার ইউনিক কোনো তথ্য, এটা আপনার এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাহলে ওই পয়েন্টের বর্ণনার ক্ষেত্রে এই জিনিসগুলো আপনি এখানে আনবেন। সেই শেষে একটা ফিনিশিং টানতে হবে, যেটাকে আমরা উপসংহার বলি। এগুলা শিরোনাম দিবেন না, তবে 2 3 লাইনে একটা সামারি টেনে দিবেন। তাহলে এই 5টা জিনিস যদি আপনার থাকে উত্তরে, উত্তর একদম পরিপূর্ণ হবে। এবং এই 5টা মেনটেন করে আপনি কয় পৃষ্ঠা লিখবেন, তারপরে টাইমের ভিতরে কতক্ষণ লিখবেন, এই জিনিসগুলো মেনটেন করে নিতে হবে সময় ব্যবস্থা অনুসারে। আপনি 5 নম্বরের প্রশ্নের জন্য হয়তো আপনি 5 7 মিনিটের বেশি পাবেন না, অথবা আপনি ওই সময়ের ভিতরে আপনি যতটুকু লিখতে পারেন, এটা একটা ওয়ে হইতে পারে। 5 নম্বরের জন্য আমি বললাম 5 থেকে 7টা বুলেট পয়েন্ট দিবেন, এটা একটা ওয়ে হইতে পারে। 10 নম্বরের জন্য 10 থেকে 12টা বুলেট পয়েন্ট দিতে যতক্ষণ লাগে এতটুকু সময় আপনি দিবেন। পেজ হিসেব করলে দেখবেন আপনি 5 নম্বরের জন্য 5 থেকে 7টা পয়েন্ট লিখতে 1 থেকে 1.5 পেজের বেশি লাগবে না। 10 নম্বরের জন্য সেটা হয়তো সর্বোচ্চ 2 পৃষ্ঠা লাগবে বা 2.5 পৃষ্ঠা লাগবে। এভাবে আপনি আপনার লেখা হিসেব করে সময় ধরে আপনি ভাগ করে টাইম ম্যানেজমেন্টটা করে নেবেন, নাহলে আপনি ফুল আনসার করতে পারবেন না। আর প্রত্যেক উত্তরে ব্যালেন্স থাকবে না। আপনি শুরুর গুলো অনেক বড় করে লিখলেন, শেষগুলো আবার ছোট করে লিখলেন, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। তো সময় ব্যবস্থাপনা এটা একদম ক্লিয়ার করে নিয়ে নেবেন। আর এইভাবে 5টা জিনিস মেনটেন করে আপনি উত্তরটা একদম পরিপূর্ণ করবেন। আর শেষে আরেকটা বিষয় বলবো, এই যে আমি পেজ তারপরে পয়েন্টের যে কথাগুলো বললাম, ওগুলার শেষ দিকে এটা নিয়ে আরেকটু কথা বলবো। তবে 5টা জিনিস মাথায় রাখবেন। আর এই 5টা নিয়ে আমরা একটা এখন নমুনা উত্তরের দিকে যাব। আমরা একটা নমুনা উত্তর দেখি, দেখেন। ধরেন এই যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের সুবিধা অসুবিধা, এটা আপনাকে লিখতে বললো। এটা যদি আপনাকে লিখতে বলে, তখন এই যেটা বললাম শুরুতে, আপনি একটা আই ক্যাচিং আপনি উক্তি দিয়ে শুরু করতে পারেন। এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা উনি বলেছিলেন, ভৌগোলিক অবস্থানের জন্য বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। এটার ব্যবহার শুরু করলে তখন শিকল দিয়েও আমাদের অর্থনীতিকে কেউ বেঁধে রাখতে পারবে না। এটা আমাদের বড় একটা সুবিধার জায়গা। এটা দিয়ে আপনি শুরু করলেন, সুন্দর একটা উক্তি। এখন এই উক্তিটা আমি কই পেয়েছি? আমি গুগলে গিয়ে সার্চ দিছি ভৌগোলিক অবস্থান নিয়ে, মানে একটা উক্তি, সুন্দর একটা উক্তি। তো আমি অনেকগুলা পেয়েছি, ওখান থেকে খুঁজে আমি এটা নিলাম। আপনারা এইভাবে সাজিয়ে নিতে পারবেন। আর এই আমরা যে বই লিখতেছি, বইটা আমরা এই জিনিসগুলো এটা আমরা আপনাদের কষ্টের কাজটা সহজ করে দিব, ওইভাবে করে নিতে পারবো, ওখান থেকেও নিতে পারেন। আর আপাতত আজকের পরীক্ষার জন্য এইভাবে একটু নিজেরা প্রশ্নগুলো ধরে সাজাই সুন্দর করে লিখতে পারেন। এরপরে দেখেন একটা সুন্দর একটা 2 3 লাইনের একটা ভূমিকা দেওয়ার চেষ্টা করলাম। এরপরে যেটা বললাম, এইভাবে পয়েন্টে
এখানে গ্যাপ বেশি হয়ে গেছে, আমি এগুলো নিয়ে আসলে কাজ করি না, এই জন্য লেখার সময় এগুলো আপনার সুন্দর মতো করে দিবেন। এই যে বুলেট পয়েন্ট যেটা বললাম সেটা হচ্ছে এটাই, এটা হচ্ছে আপনার বুলেট পয়েন্টটা। তো এই বুলেট পয়েন্ট মানে একটা শিরোনাম দিবেন, এর আন্ডারে আপনি 2-3 লাইন লিখবেন। এই যে আপনি বুলেট পয়েন্ট দিলেন, এর আন্ডারে আপনি 2-3 লাইন লিখবেন। এখন এটা যদি আপনার 10 নম্বর প্রশ্ন হয়, এটা 10 নম্বরের বেশি হবে না, সুবিধা অসুবিধা, তার মানে আপনার মিনিমাম আপনার 8 থেকে 10টা বা 10-12টা পয়েন্ট দিবেন। তো সুবিধা নিয়ে দেখা যাচ্ছে এখানে আমরা কয়টা কিছু পয়েন্ট দিছি, 5-6টা। অসুবিধা নিয়ে সেম 5-6টা পয়েন্ট দিয়েছি, শেষ। সব মিলে 10-12টা পয়েন্ট হয়েছে, আপনার সুন্দর একটা উত্তর হয়ে গেছে। এই যে আমি বললাম ব্যাখ্যাগুলোর ক্ষেত্রে, এই যে আপনি এখানে সংখ্যাতাত্ত্বিক কিছু হিসাব দিচ্ছেন, এটা আপনার ডাটা হিসাবে কাজ করবে। তারপরে হচ্ছে কৌশলগত অবস্থান, এখানে যে আপনি নতুন কিছু তথ্য দিচ্ছেন, এই এই যে 3 দিকে ভারতের অবস্থান, এটা আপনার ডাটা হিসেবে কাজ করবে। এখন ডাটা মানে এই না যে এখন এখানে আপনি একদম সীমানার যে দৈর্ঘ্য টৈর্ঘ্য হইতে শুরু করে এগুলো সব একদম আপনি এখানে টেনে নিয়ে আসবেন, তাইলে এটা এই বর্ণনাটা আপনার 1 পেজ হয়ে যাবে, অত বেশিতে লেখা যাবে না। তো এগুলো আপনার খেয়াল রাখতে হবে, মানে ওভাবে খেয়াল রেখে ডাটার বিষয়টা ওভাবে আনতে হবে, কারণ সব প্রশ্ন আপনি এভাবে ডাটা আনতে পারবেন না। কিন্তু ব্যাখ্যাটা যদি আপনার এখানে মানসম্মত হয়, বিশ্লেষণটা যদি সুন্দর হয়, তাহলে হয়ে গেছে। এই যে আপনি এখানে আবার দেখেন, আমি কিছু এখানে আবার ডাটা দিলাম, এই যে আন্তর্জাতিক নদী ও পানি সংকট, কয়টা নদী আছে, আন্তর্জাতিক নদী কয়টা, তারপরে ভারতের সাথে কয়টা আছে, এই জিনিসটা যদি আপনি এখানে দিচ্ছেন, এটা আপনার তখন ডাটা হিসেবে কাজ করতেছে। আবার এই যে এই জায়গাতে মানে এরকম ছোট ছোট 1-2টা তথ্য যখন আপনি আনবেন, এটা আপনার লেখার মান বাড়াবে। এখন তাই বলে এটা না যে আপনি প্রত্যেক লাইনে লাইনে ডাটা দিবেন, সো ডাটা নিয়ে যে ভুল কনসেপ্ট আছে এটা অবশ্যই দূর করতে হবে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন, তাইলে একটা প্রশ্নের নমুনা উত্তর দেখতে পেলেন। শেষে আবার দেখেন আমি সুন্দর করে একটা ফিনিশিং টানলাম পরিশেষে 2-3 লাইনের একদম পরিপূর্ণ উত্তর। আপনাকে এটা 10-এ মিনিমাম 7.5 দিবে আপনি যদি এভাবে লিখতে পারেন। আবার অনেকে কি করবেন, ভৌগোলিক অবস্থানের সুবিধা বললে এই যে 1-2-3 পারা লিখে ফেলবেন সুন্দর করে, মানে পয়েন্ট টয়েন্ট ছাড়া। এই তো হয়তো এগুলাই যেগুলো এখানে লেখা আছে এগুলি আপনি লিখবেন, কিন্তু আপনি এইভাবে পয়েন্ট করে না লেখার কারণে আপনাকে নাম্বার অত বেশি দিবে না, উত্তর অত সুন্দর হবে না। সেভাবে বুলেট পয়েন্টে লিখবেন। আর যে 5টার কথা বললাম এগুলা মেনটেন করে লিখবেন। আরেকটা কোয়েশ্চেন দেখি, সেটা হচ্ছে দেখেন প্রবাল দ্বীপ, যে সেন্ট মার্টিন যেটা আছে, এটা সংরক্ষণের প্রয়োজনীয় পদক্ষেপ কি কি হতে পারে। তো দেখেন এটার জন্য এই যে আমি বললাম সংবিধানের যে রেফারেন্স আমি টেনে আনলাম, একটা আইন আছে ওই আইনের রেফারেন্স টেনে আনলাম, একটা কনভেনশন আছে ওইটা আমি টেনে আনলাম। মানে এটা এটার সাথে শুভ প্রবাল দ্বীপের সাথে রিলেটেড না, কিন্তু আমি কিভাবে মানে জোর করে আপনি কিভাবে প্রাসঙ্গিক করতেছেন আপনি দেখেন, এবং এটা অপ্রাসঙ্গিক কোনো কিছুই নেই। এটাই যখন আপনি এটা দিয়ে যখন শুরু করবেন, আপনার উত্তরটা দেখেই তো এটা মানে অনেক সুন্দর মনে হবে। পরীক্ষক যিনি খাতা কাটবে উনি বলবে যে না, আপনি অনেক জানো পাবলিক, আপনি অনেক কিছু জানেন। এরপরে পদক্ষেপ, এটা যদি 10 নম্বরের জন্য হয় আপনি 8 থেকে 10টা আপনি ইয়া দিবেন, পয়েন্ট দিয়ে দিবেন। আর যদি 5 নম্বরের জন্য হয় আপনি 4-5টা বা 5-7টা পয়েন্ট দিয়ে পদক্ষেপ গুলা বুলেট পয়েন্টে লিখবেন। এই যে বুলেট পয়েন্টে দিলেন, 2-3টা ব্যাখ্যা দিবেন, বুলেট পয়েন্টে দিবেন, 2-3টা ব্যাখ্যা দিবেন, এভাবে শেষে একটা উপসংহার টেনে পরিশেষে উত্তরটা শেষ করবেন। তাইলে এটা হবে যে আপনার নমুনা উত্তর আর কি। সো যে 5টা জিনিসের কথা আমরা বললাম, আপনারা অবশ্যই এই জিনিসটা আপনার মেনটেন করতে হবে। এই জিনিসগুলা মেনটেন করে যখন আপনি উত্তর করবেন, তাহলে আপনার উত্তর একদম পরিপূর্ণ হবে। আচ্ছা, তাইলে এটা তো বললাম। আর এবার আসি এই জিনিসগুলা, আমি ওই যে যে মার্কশিটটা দেখালাম শরীফ ভাইয়ের, 38-এ যিনি 143 পেয়েছেন এবং 41-এ 140 পেয়েছেন। তো ওনার আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে কোয়ালিটি এবং কোয়ান্টিটি। ওনার থেকে আমি এই টার্মটা নিয়েছিলাম, কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি। আপনার লেখাতে যখন কোয়ালিটি থাকবে, এটা তো আপনার অবশ্যই ভালো নাম্বার পাবেন, সাথে যদি আপনার কোয়ান্টিটিও নিশ্চিত করা যায়, সেখানে হচ্ছে আপনার ভালো নাম্বারটা অবশ্যই আপনার এখানে নিশ্চিত হবে। এখানে বিষয়টা হচ্ছে কি, 50-এ যদি আপনার 50, এখন সরি 47তম লিখিততে যদি আপনার উত্তর করার জন্য স্পেসটা যদি ফিক্সড করে দেওয়া থাকে, তাহলে তো মূল উত্তরে আপনি সরাসরি চলে যাবেন। এই 5টা জিনিসের ভিতর হয়তো অনেক সময় আপনি ভূমিকা লিখতে পারবেন না, আপনার মূল বুলেট পয়েন্ট গুলো লিখতে হবে, সংবিধান, উক্তি টুক্তি রেগুলার, মানে ইয়াগুলা রেফারেন্স গুলো একটু টানতে হবে। হয়তো আপনি উপসংহার ভূমিকা এগুলো লেখার জন্য আপনি অতটুকু জায়গা পাবেন না যদি ফিক্সড দেওয়া থাকে। আর যদি ফিক্স দেওয়া না থাকে এতদিন পর্যন্ত যেভাবে হয়েছে, তখন হচ্ছে আপনি ওই কোয়ান্টিটি যে বিষয়টা, উত্তরটা বড় করার জন্য আপনি ভূমিকা আনতে পারবেন, আপনি পয়েন্ট গুলা বিস্তর ব্যাখ্যা করতে পারবেন, 5টা জায়গায় আপনি 7টা 8টা লিখতে পারবেন পয়েন্ট। তাহলে কি হবে, আপনি 5টা পয়েন্ট আপনি একদম কোয়ালিটি মেনটেন করে লিখলেন, আপনাকে এখানে নাম্বার দিবে। কিন্তু ওইটা যদি আপনি 5টাকে যদি 7টা করতে পারেন, আপনাকে নাম্বার কমাবে না। কোয়ালিটির সাথে যদি আপনি কোয়ান্টিটি এনশিওর করতে পারেন, তাহলে আপনার নাম্বার কমার কোনো চান্স নাই। কারণ কিছু টিচার আছে ওরা হচ্ছে যে দেখবে যে আপনি যে উত্তর চাইছে ওইটা বড় বড় আপনি লিখতে পারছেন কিনা এটা। কিছু টিচার আছে যে ওইটার সাথে আপনি এটা উত্তর কত বড় করে লিখছেন, মানে কিরকম ব্যাখ্যা করতেছেন, এই জিনিসগুলো দেখবে। তো এই জন্য কোন টিচারের কাছে আপনার খাতা যাবে এটা আপনি জানবেন না। তা এখন যদি আপনি এই জন্য কোয়ালিটি নিশ্চিত করে আপনি যদি কোয়ান্টিটির পরিমাণও বাড়াইতে পারেন, এবং সময় ব্যবস্থাপনা যদি আপনি ঠিক রাখতে পারেন, হাতের লেখা যদি আপনি দ্রুত করতে পারেন, লেখা যদি সুন্দর রাখতে পারেন, তাহলে হচ্ছে যে আপনি কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি দুইটা যদি আপনি নিশ্চিত করতে পারেন, আপনাকে নাম্বার কমার কোনো সুযোগ নেই। এবং শরীফ ভাই এই জিনিসটা করতেন,
উনি যে আপনি 5 নম্বরের প্রশ্নে 5টা পয়েন্ট দিলে হয়, 6টা পয়েন্ট দিলে হবে, 7টা পয়েন্ট দিলে হবে, উনি চেষ্টা করতেন 5 থেকে 7টা, মানে 7টা 8টা পয়েন্টও লিখে ফেলার জন্য ওখানে। বাকি ওই ভূমিকা উপসংহার ওগুলা রেখেও, উক্তি, সংবিধান, আইন, সনদ ওগুলো যদি দেওয়া যায় তো ওগুলা রেখেও উনি চাইতো কি 5টা জায়গায় উনি 7টা, যেন কম লিখবেন না, উনি কোয়ালিটিফুলি লিখবেন, তবে উনি কম লিখবেন না। তো এই জিনিসটা যদি উনি যখন আপনার খাতার স্পেস ফিক্স থাকবে না, তখন হচ্ছে আপনি এই জিনিসগুলো করলে আপনার নাম্বার কমার সুযোগ নাই। কিন্তু আবার আউল ফাউল বংসং লিখে যদি আপনি শুধু পেজ ভরান তাহলে কিন্তু আবার হবে না। কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটা এনশিওর করলে আপনি টপ নটস একটা নাম্বার পাবেন। এবং এই জিনিসটা আমি ওনার থেকে নিতাম। আর আরেকটা হচ্ছে ব্রেন স্টর্মিং করতে হবে। বুলেট পয়েন্টে যে কথাটা বললাম, পয়েন্ট গুলো আপনার ইনোভেটিভ পয়েন্ট আনতে হবে, পয়েন্ট গুলো বানাইতে হবে। কোন একটা টপিক আপনি জানেন না, আনকমন, এরপরে বসে বসে আপনি যদি 4-5টা পয়েন্ট বানাই ফেলতে পারেন ইনস্ট্যান্ট, এরপরে পয়েন্টের ভিতরে যদি আপনি 2-3 লাইন নিজের মতো করে এমনি লিখলেন, যদি কমন না করে তখনও, তখন আপনি বসে বসে ব্রেন স্টর্মিং করবেন, আপনি পয়েন্ট বানাবেন। এই বুলেট পয়েন্ট যদি আপনি পয়েন্ট বানানোর সক্ষমতাটা যদি আপনার কাছে থাকে, ইনোভেটিভ হন আপনি, তাহলে দেখবেন যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তে আপনাকে কেউ আটকাতে পারবে না। তুমি কোচিং এ বলেন, ফাইনালে বলেন, এরকম অনেক আনকমন প্রশ্ন এইভাবে সুন্দর করে নিজ থেকে পয়েন্ট বানিয়ে দিয়ে লিখে দিয়ে এসেছি, এবং ওখানে ভালোই নাম্বার পেয়েছি। তো এই জিনিসটা করতে হবে বাংলাদেশ বিষয়গুলিতে ভালো করার জন্য অবশ্যই। তো লেখার জন্য যে নিয়ম বললাম, 5টা নিয়ম, প্লাস কোয়ালিটি এবং কোয়ান্টিটি যে কনসেপ্টটা বললাম, এই দুইটা, এইগুলা যদি আপনি মেনটেন করতে পারেন, আপনি নাম্বার, অবশ্যই আপনি হ্যান্ডসাম একটা নাম্বার পাবেন বাংলাদেশ বিষয়গুলিতে। র্যান্ডম কোনো লেখা লেখা যাবে না। আর এই আমাদের প্রথম চ্যাপ্টারে দেখেন, প্রত্যেক চ্যাপ্টারেই বিগত প্রশ্নগুলো আগে করে ফেলবেন, তবে বিগত পড়তে গিয়ে একদম পুরাতন গুলো দেখার দরকার নাই, হয়তো 20-22তম যেগুলো আছে ওগুলা অত বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু মিনিমাম 35 থেকে 46 পর্যন্ত যেগুলো আছে, বা 30তম বিসিএস এর পরবর্তীতে যে কোয়েশ্চেন গুলো আছে ওগুলো একটু দেখার চেষ্টা করবেন। কারণ হচ্ছে এর আগে অনেকগুলো কোয়েশ্চেন আছে, এগুলো হচ্ছে ওই সময় সাম্প্রতিক থেকে দেওয়া, ওই জন্য এগুলো হয়তো এখন প্রাসঙ্গিক নাই। যে আপনি ছিটমহল বলেন, তারপরে এই যে দহগ্রাম, এগুলো ওই সময় আলোচিত ছিল, ওই হিসাবে ওই সময় দেওয়া হয়েছিল। তো এই জন্য একটু চেষ্টা করবেন 30তম বিসিএস থেকে এখন সাম্প্রতিক পর্যন্ত যে প্রশ্নগুলো আছে ওগুলো একটু শেষ করার জন্য আগে একটু চেষ্টা করবেন। বিগত প্রশ্নগুলো আর কি ডাইজেস্টে পাবেন, বা যেগুলো প্রশ্ন ব্যাংকে এগুলো থাকবে। কারণ রিপিট হয়, আপনি দেখেন এই যে ভৌগোলিক অবস্থানের এই প্রশ্নটা কতবার আসছে। সো এটা করে নিবেন এগুলা, মানে বিগত গুলা শেষ করবেন। আর সাথে হচ্ছে এই এলাকায় আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম, এগুলা মোটামুটি শেষ করলে এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে আর কি। বিগত প্রশ্নের সাথে যদি আপনি এগুলা রেডি করে নেন, আপনার মোটামুটি এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। এখন এই চ্যাপ্টারে ডাটার কিছু বিষয় আছে। ডাটার জন্য এখানে দুই একটা জায়গা আছে, একটা হচ্ছে সুনীল অর্থনীতি, এটা অর্থনীতি চ্যাপ্টারের সাথে রিলেটেড, এই চ্যাপ্টারের সাথে এখানে এই চ্যাপ্টারের সাথে রিলেটেড। আবার আপনি এই যে বঙ্গোপসাগরের গুরুত্ব লিখবেন, ওইটা কিন্তু সুনীল অর্থনীতির ব্লু ইকোনমির একটা পার্ট। তা আপনি এই দুইটা প্রশ্ন আপনি একসাথে করে আপনি কিছু ফিক্সড ডাটা শিখে নেবেন সুনীল ব্লু ইকোনমি নিয়ে। আবার আপনি জানেন ব্লু ইকোনমি নিয়ে একটা রচনা আসতে পারে, তো এটা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন না শিখে আপনি একটা রচনা আকারে রেডি করে নেবেন। সুনীল অর্থনীতিতে আমাদের সম্ভাবনা বা আমাদের গুরুত্ব বলেন, সম্ভাবনা বলেন, দুইটা সেম জিনিস। তো গুরুত্বের ক্ষেত্রে আপনি 10-15টা পয়েন্ট সুন্দর করে রেডি রেডি করে নেবেন, যেগুলোতে আপনার ফিক্স কিছু ডাটা থাকবে। সুনীল অর্থনীতির এখানে লেখার জন্য আমাদের জলসীমার পরিমাণ যেটা আছে ওই জিনিসটা আপনার জানা থাকতে হবে। ওই যে রাজনৈতিক সীমা বলেন, আমাদের টোটাল সমুদ্রের সীমা বলেন, অর্থনৈতিক সীমা বলেন, এগুলো কতটুকু, ওই ওই তথ্যগুলো আপনার শিখে রাখতে হবে। তারপরে গুরুত্ব যখন লিখবেন, এখানে আমাদের মাছ কি কি মাছ পাচ্ছি, কত রকমের মাছ পাচ্ছি, লবণের উৎপাদন কিরকম হচ্ছে, এগুলো আপনার এখানে ডাটা হিসেবে কাজ করবে। আপনি 8-10টা চ্যালেঞ্জ শিখে রাখবেন, সরকার কর্তৃক গৃহীত 8-10টা উদ্যোগ আপনি শিখে রাখবেন। তাহলে মোটামুটি, মানে এই যে এটা যদি আপনি রচনার মধ্যে কিভাবে সুন্দর, আবার প্রাসঙ্গিক আপনি কোটেশন শিখে রাখবেন এটা নিয়ে, রচনার মধ্যে করে এটা শিখে রাখেন, আপনার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কভার হয়ে যাবে। আপনার বাংলা ইংরেজি দুইটা রচনার জন্য এটা কভার হয়ে যাবে। সেম এই প্রশ্নটা দিয়ে আপনি বঙ্গোপসাগরের ওইটা আপনি লিখতে পারবেন। সেন্ট মার্টিন বা কক্সবাজারের গুরুত্বের জন্য এটা, ওখানে আপনি এখান থেকে কিছু তথ্য, ওই যে মাছের প্রজাতি যেটা বললাম, খনিজ সম্পদ টম্পদ কিছু পাওয়া যায়, ওগুলো আপনি ওই জায়গাতে ইনক্লুড করতে পারবেন। সেগুলো একটার সাথে একটা রিলেটেড। এই জন্য বিচ্ছিন্ন করে আলাদা কোয়েশ্চেন চিন্তা না করে আপনি ফিক্স এই ডাটাগুলো ইয়ে করে নেন, এগুলা খুঁজে পাবেন আপনি। ডাইজেস্টও থাকবে, নেট ঘাটলে একটু পাবেন, আর আমাদের বইতে এগুলো সাজানো থাকবেই। ওখান থেকে নিয়ে সুন্দর করে একটা উত্তর রেডি করে রাখেন, তাহলে এটা পরিপূর্ণ হয়ে যাবে। আর মূলত যেটা লাগবে ভূপ্রাকৃতিক বর্ণনা, আমাদের ওই তিনটা যে আছে, টার্সিয়ারি প্লাইস্টোসিন কাল, তারপরে সমতল, ওই সুন্দরবন অঞ্চলের যে জায়গাটুকু, তো ওই তিনটা অঞ্চল নিয়ে ওখানের দুই একটা করে ডাটা শিখে রাখেন প্রত্যেকটা অংশের। ওখানে আপনি দেখবেন কিছু গাইড বইতে অনেকগুলা তথ্য আছে, আপনি সব তথ্য হয়তো মনে থাকবে না, কিন্তু প্রত্যেকটা ভাগের জন্য আপনি দুই একটা করে, ওইখানের ম্যাপ লাগবে, ম্যাপটা এখানে দিবেন, প্রত্যেকটা ভাগের জন্য দুই একটা করে তথ্য শিখে রাখেন, তাহলে উত্তরটা রেডি হয়ে যাবে। আর ভৌগোলিক অবস্থানের জন্য আমাদের জলসীমা, স্থলসীমা, আমাদের ওই অক্ষাংশ, দ্রাঘিমাংশ, তারপর হচ্ছে আহ সীমানাতে কোন কোন দেশ আছে, এই জায়গাগুলো, এই জিনিসগুলো আপনার এখানে ডাটার মতো করে আপনি শিখে রাখবেন। এগুলো আপনার প্রিলিট করা, ওগুলো আপনি সুন্দর করে এখানে সাজিয়ে দিয়ে দিবেন।
এটাই আপনার এই চ্যাপ্টারে আপনার এর বাইরে ডাটার আর কোনো কিছু নেই। আর শান্তি চুক্তির জন্য যেটা ওই চুক্তিটা তো আপনার লাগবেই, এটা থেকে নোট আসতে পারে অনেক সময়। তাহলে এইভাবে আপনার এই উত্তরগুলা রেডি করে রাখবেন। আর ম্যাপে কোন পুরো বাংলাদেশটার কোন জায়গায় কোন অঞ্চল আছে এটা আপনি ম্যাপে যদি জেনে থাকেন, তাহলে আপনি এটা সুন্দর করে লিখতে পারবেন। এই যেরকম 43তম বিসিএস বরেন্দ্র অঞ্চল আসছিল, তো ওইটা বরেন্দ্র অঞ্চল আসার পরে ওইটা ম্যাপে ইজিলি আমি দেখাই দিতে পারছি যে বরেন্দ্র অঞ্চল ওই জায়গায় আছে। তো ওই জন্য কোথায় কি আছে, এই সেন্ট মার্টিন নিয়ে লিখতে বলে আপনি ম্যাপে সেন্ট মার্টিন দেখাইতে পারবেন। কক্সবাজার কথা বলে আপনি ওইটা দেখাইতে পারবেন। প্রবাল প্রবাল দ্বীপ নিয়ে কোশ্চেন আসলে এটা আপনি দেখাইতে পারবেন। তো এই জন্য ম্যাপটা এই চ্যাপ্টারের একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। এরপরে দ্বিতীয় চ্যাপ্টারের জন্য এই যে কোশ্চেন এখানে দেখেন, প্রথম কাজ হবে ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য 23-এর ক 59টা শিখে রাখবেন। ক্ষুদ্র নিগোষ্ঠীর সংজ্ঞার জন্য একটা প্রামাণ্য সংজ্ঞা, ওই যে নৃবিজ্ঞানী কোহেন বলে একজন আছে মনে হয়, ওর একটা সংজ্ঞা আছে, ওই সংজ্ঞাটা আপনি শিখে নিতে পারেন। একটা সংজ্ঞা যে কোনো একটা অথরের সংজ্ঞাটা শিখে রাখলে ওইটা আপনি সব জায়গায় এটা ব্যবহার করতে পারবেন, মানে ক্ষুদ্র নিগোষ্ঠী সংক্রান্ত যেই জায়গায় আসুক। তারপরে হচ্ছে 5টা আপনি মিনিমাম, এই যে আমি বিগত প্রশ্নগুলো আর এখানে যেটা লিখলাম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, 5 প্রকার ক্ষুদ্র নিগোষ্ঠীর বিস্তারিত। ম্যাথে তো আপনার ক্ষুদ্র নিগোষ্ঠীগুলোর অবস্থান কোথায় এটা আপনার জানতে হবে। জানার পরে আপনি 5 প্রকার কেন মিনিমাম শিখে রাখলে সেই পাবেন। অনেক সময় পরীক্ষায় যেখানে 1-2 প্রকারের আসতে পারে, তো ওইটা আপনি দিতে পারেন। অথবা যদি সবগুলো আসে আপনি মিনিমাম 5টা দিলে আপনার উত্তর পরিপূর্ণ হবে। বিস্তারিত বলতে কি, ওদের ধর্ম কি, ওদের জীবনযাত্রা কি, ওদের কৃষি কি, ওদের পরিবারের ধরনটা কিরকম, ওদের উৎসব কি, ওদের উৎপত্তিটা কোত্থেকে, এরকম আপনি 5-7টা জিনিস, প্রত্যেকটা প্রকার ক্ষুদ্র নিগোষ্ঠীর 5 প্রকার 5-7 প্রকার জিনিস শিখে আপনি দেখবেন যে 5-7টা যদি আপনি রেডি করে রাখতে পারেন, তাহলে আপনার একদম সুন্দর করে আপনি এই রিলেটেড সব আপনি উত্তর করতে পারবেন। যদি আসে একটা দুইটার আলাদা করে আসলে আপনি লিখতে পারবেন, যদি সবগুলা নিয়ে বর্ণনা করতে পারলে সেটা আপনি লিখতে পারবেন। ক্ষুদ্র নিগোষ্ঠীর অবদান, এটা যদি 10 নম্বরের প্রশ্ন হয় আপনি মিনিমাম 10টা পয়েন্ট শিখে রাখেন। কি কি ক্ষেত্রে উপাদান হয়, কৃষি ক্ষেত্রে উপাদান রাখতেছে, পর্যটন খাতে রাখতেছে, এইভাবে আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য ঘটানোর ক্ষেত্রে তাদের অবদান আছে। এরকম আপনি 10-12টা পয়েন্ট শিখে রাখেন। আর তাদের উন্নয়নের জন্য সরকারের গৃহীত পদক্ষেপ এরকম আপনি 8-10টা শিখে রাখেন। তাহলে ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে যাই আসুক আপনি সুন্দর করে উত্তর করতে পারবেন। এখন দেখেন, ক্ষুদ্র নিগোষ্ঠীর সংজ্ঞা না আসলো ক্ষুদ্র নিগোষ্ঠীর অবদান, তখন আপনি ওই যে একজন অথরের যে ডেফিনেশনটা শিখে রাখতেছেন কোহেনের, ওইটা আপনি এখানে লিখে দিতে পারবেন। ক্ষুদ্র নিগোষ্ঠীর অবদানের এই জায়গায় আপনি এটা লিখে দিতে পারবেন। তাহলে একদম মানে শিখে রাখলে এটা আপনি যেই জায়গায় ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে কোশ্চেন আসবে আপনি ওই জায়গায় এটা ইনক্লুড করতে পারবেন। 23-এর ক অনুচ্ছেদের রেফারেন্স ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে কোশ্চেন আসলেই আপনি দিয়ে দিতে পারবেন, সংজ্ঞা শাক বা যেই শাক ওখানে পদক্ষেপের ওই জায়গায় এটা একটা পদক্ষেপ যে সংবিধানে তাদের জন্য আলাদা স্থান দেওয়া হয়েছে, পদক্ষেপ এরকম পদক্ষেপ দিতে পারবেন। আর পার্বত্য চট্টগ্রাম ইস্যু নিয়ে তো মেসেঞ্জার গ্রুপে বললামই কিরকম প্রশ্ন আসতে পারে, 2টা নমুনা উত্তর ওখানে অলরেডি দেওয়াই আছে। এই তাহলে এই প্রশ্নগুলো আপনারা রেডি করে রাখেন, শিখেন। আর এখান থেকে ডাটার বিষয় তেমন কিছু নাই, ডাটা বলতে এখানে হয়তো ওই জনসংখ্যা নীতিমালা, জনসংখ্যা রিলেটেড প্রশ্নের জন্য জনসংখ্যা নীতিমালা আছে 2011, ওইটা রেফারেন্সটা আপনি টানবেন। আমি বলছি আইন সনদ রেফারেন্স সুযোগ থাকলে নিয়ে আসবেন। তো এটা একটা নীতিমালা, জনসংখ্যা নিয়ে লিখলে আপনি জনসংখ্যা নীতিমালা 2011 ওইটা রেফারেন্স টেনে আনবেন। আবার মানব সম্পদে রূপান্তর করার জন্য শিক্ষার একটা বিষয় আছে, এটা আপনি আর্টিকেল 17 নিয়ে আসতে পারবেন। তারপরে এসডিজিও কিভাবে আনা যায় ওইটা আপনি নিয়ে আসতে পারবেন। এই জিনিসগুলো যখন উত্তরে নিয়ে আসবেন পয়েন্ট করে বুলেট পয়েন্টে লিখবেন, অবশ্যই এলোমেলো না, তাহলে আপনার লেখার মান দেখবেন অনেক বেড়ে যাবে। এই মোটামুটি এগুলা যদি আপনি রেডি করে রাখেন আর যেভাবে লিখতে বলছি এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারেন, তাহলে হচ্ছে যে দেখবেন যে বাংলাদেশ বিষয়গুলোতে একটা ভালো নাম্বার পাবেন। আর আরেকটা বিষয় হবে, আপনারা তো পরীক্ষা দেন, পরীক্ষার খাতাগুলো আমরা দেখলে কোন কোন জায়গায় আপনাদের ঘাটতি আছে, কিভাবে আর লিখলে আরো সুন্দর হবে, কোন জায়গায় উন্নতি করতে হবে, ওই বিষয়গুলো আরো আমরা ক্লিয়ারলি যখন বলবো এগুলো আরো ক্লিয়ারলি তখন বুঝতে পারবেন। তাহলে মোটামুটি এইভাবে প্রস্তুতি নিতে থাকে। আরো যখন যদি কোনো বিষয় থাকে, কোনো কনফিউশন যদি থাকে মেসেঞ্জার গ্রুপে বা আমাকে ইন্ডিভিজুয়ালি নক করলে সেখানেও বলে দিব আমি। মোটামুটি এই প্রস্তুতি নিতে থাকেন, পরীক্ষাটা ভালো করে দেন। পরীক্ষার খাতা দেখার পরে ওইটা নিয়ে আর একটু বিস্তারিত বলবো কোথাও কাটতে আছে কিনা। আর যদি এখানে যদি কোনো কনফিউশন থাকে, কোয়েশ্চেন থাকে, সেটা একটু আমরা জিজ্ঞেস করেন বা মেসেঞ্জার গ্রুপে বললে হয়ে যাবে। তাহলে এতটুকুই, সবাই ভালো থাকবেন।